স্কুল লাইফের প্রেমটা বোধহয় সবার জন্য একটু স্পেশাল। এই ছেলেটাকেই দেখুন, সে তার প্রিয় মানুষটার জন্য নিজের প্রিয় বাইকটা পর্যন্ত বিক্রি করে দেয়, বন্ধুদের নিয়ে দিনের পর দিন প্ল্যান করে, শত ঝামেলা সামলায়, এমনকি মেয়েটাকে বাড়ি থেকে পালিয়ে আনতেও সফল হয়। কিন্তু ঠিক যখন সবকিছু তাদের পক্ষে যেতে শুরু করেছে, তখনই পলিটিক্যাল ঝামেলায় আদালতে এমন একটা তথ্য সামনে আসে যা মুহূর্তের মধ্যেই তাদের পুরো পৃথিবীটা উলটপালট করে দেয়। যে মেয়েটাকে বিয়ে করার জন্য ছেলেটা নিজের জীবন পর্যন্ত বাজি রেখেছিল, আইন বলছে তাকে সে বিয়ে করতেই পারবে না। এদিকে মেয়ের পরিবার তাকে যে কোনো মূল্যে ফিরিয়ে নিতে চায়, আর ছেলেটার বিরুদ্ধেও একের পর এক ষড়যন্ত্র শুরু করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কি হয়েছিল? আর সব থেকে বড় কথা, সিনেমার নাম হলো জার্নি অফ লাভ 18+। এটা দেখে কিন্তু ভুল ভাইবেন না, এটা সম্পূর্ণ ফ্রেশ একটা সিনেমা। মূলত মেয়েটার 18 বছর বয়স নিয়ে সিনেমায় একটা ঝামেলা হবে। দেখতে থাকুন, আজকের গল্পে আপনি টকঝাল মিষ্টি একটা স্বাদ পাবেন। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। একদম শুরুতেই আমরা দেখতে পাই আমাদের মেইন হিরো আখিল আর তার জিগরি দোস্ত দীপককে। তারা দুজনেই এলাকায় একটা সাম্যবাদী রাজনৈতিক দলের সক্রিয় কর্মী। দলের ছেলেদের গায়ে অন্য পক্ষের কেউ হাত তুলেছে, ব্যাস এর আগে তারা একটা বাসে আগুন দেওয়ার প্ল্যান করে ফেলে। চারিদিকে পেট্রোল ঢেলে একদম রেডি, লোক চলে আসার আগেই কাজ শেষ করে কেটে পড়তে হবে। ঠিক এই টানটান উত্তেজনার মুহূর্তে আখিলের মোবাইলে তার গার্লফ্রেন্ডের ফোন আসা শুরু হয়। আখিল বারবার ফোন কেটে দিচ্ছে, কিন্তু ওপাশ থেকে মেয়েটা নাছোড়বান্দা অনবরত কল করেই যাচ্ছে। বাধ্য হয়ে আখিল একটু আড়ালে গিয়ে ফোনটা ধরে বেশ বিরক্ত হয়ে বলে, কি হয়েছে তোর, এখন কেন ফোন করেছিস? সেদিন তো আমি নিজেই তোকে না বলে চলে এসেছিলাম। কিন্তু ওপাশ থেকে মেয়েটা এইসব কথায় কান না দিয়ে শুধু একটা কথাই বলে, সেদিন বাড়ির পরিস্থিতির চাপে পড়ে আমি ওসব বলতে বাধ্য হয়েছিলাম রে, কিন্তু এখন আমার শুধু তোর সাথেই বাঁচতে ইচ্ছা করে। তুই যেখানে থাকবি, যেখানে চলে যেতে বলবি, আমি সেখানেই চলে যাব। চল আমরা দুজন বাড়ি থেকে পালিয়ে যাই। আর আখিল এই কথা শুনে কি রিয়্যাক্ট করবে কিছু বুঝতে না পেরে চুপচাপ ফোনটা কেটে দেয়। তবে এই পুরো ব্যাপারটা কিন্তু ওর বন্ধু দীপকের কাছ থেকে সে লুকিয়ে যায়, তাকে কিচ্ছু জানায় না। কেন লুকালো সেই কারণটা একটু পরেই বলছি। এদিকে বাসের আগুনের মিশনটা তাদের সাকসেসফুলি কমপ্লিট হয়। চারপাশ থেকে লোকজন ছুটে আসার আগেই সবাই যে যার বাইক স্টার্ট দিয়ে পালাতে শুরু করে। কিন্তু আখিল সোজা বাড়ি না গিয়ে গ্রামের বাইরের একটা নিরিবিলি কুয়ার পাড়ে গিয়ে বসে। সেখানে বসে বসে ও একলা মনে ভাবছিল যে কিভাবে তার জীবনে এই ভালোবাসার ঝড়টা এসেছিল। শুরুটা হয় একটা ফ্ল্যাশব্যাক থেকে। আখিল আসলে নিজের মতো চলতো, নিজের কাজ নিয়ে থাকতো, আর দলের হয়ে নানা রকম প্রতিবাদ আন্দোলন আর প্রচারণায় সব সময় সামনের সারিতে থাকতো। ঠিক এই সময়ে সেই রাজনৈতিক দলের যিনি লোকাল লিডার বা সভাপতি, তার মেয়ে আধিরার নজর পড়ে আখিলের ওপর। আখিলের ওই ড্যাশিং রূপ আর ব্যক্তিত্ব দেখে আধিরা মনে মনে ওকে ভীষণ ভালোবেসে ফেলে। একদিন আধিরা নিজে গিয়ে আখিলের সামনে নিজের মনের কথা প্রকাশও করে দেয়। কিন্তু প্রথমে আখিল এই প্রেম একদমই পাত্তা দেয়নি, সোজা ফিরিয়ে দিয়েছিল। তবে দিন যত যেতে থাকে আখিল আস্তে আস্তে বুঝতে পারে আধিরার ভালোবাসাটা আসলে খাঁটি। ব্যাস আখিলও আর নিজেকে ধরে রাখতে পারলো না, দুজনে চুটিয়ে প্রেম করা শুরু করে দিল। তাদের এই ভালোবাসার দিনগুলো বেশ দারুণ কাটছিল। কিন্তু টুইস্ট হলো, তাদের এই গোপন প্রেমের কথা বাইরের একটা মানুষও জানতো না, এমনকি আখিলের জানের বন্ধু দীপকও জানতো না। দীপকের কাছে এই কথা লুকানোর আসল কারণটা হলো আধিরার বড় ভাই অর্জুন। আধিরার বড় ভাই অর্জুন আবার দীপকের খুব ঘনিষ্ঠ বন্ধু। এখন বন্ধুকে যদি বলা হয় যে তার বেস্ট ফ্রেন্ডের বোনের সাথেই প্রেম চলছে, তখন তো বিষয়টা সে ভালোভাবে নেবে না। দীপককে এই ভালোবাসার কথা জানালে সে যদি আবার অর্জুনকে বলে দেয়, আর অর্জুন যদি সব জেনে যায়, ঠিক এই ভয়ে আখিল পুরো ব্যাপারটা গোপন রেখেছিল। কিন্তু এই লুকোচুরির মাঝেই একটা বড় দিন আসে। আধিরার 18 বছর বয়স পূর্ণ হয়। 18 বছরে পা দেওয়ায় বেশ ধুমধাম করে কেক কেটে বার্থডে সেলিব্রেট করা হচ্ছিল তার। কিন্তু কপাল খারাপ, ঠিক তখনই আধিরার বড় ভাই অর্জুন একদিন তাদের দুজনকে একসাথে ধরে ফেলে। সে দূর থেকে আখিল আর আধিরার দিকে একদম চোখ গরম করে রাগে ফুঁসতে ফুঁসতে তাকিয়ে থাকে। কুয়োর পারে বসে আখিল যখন একা একাই পুরনো ফ্ল্যাশব্যাকের দিনগুলো ভাবছিল, ঠিক তখনই সেখানে ওর আরও দুই বন্ধু এসে হাজির হয়। আখিল আর নিজের মনের কথা চেপে রাখতে না পেরে বন্ধুদের কাছে সবই বলে দেয়। ও জানায় যে আধিরা একটু আগে ফোন করেছিল, সে বাড়ি থেকে ওড়না পেঁচিয়ে এখনই পালিয়ে আসতে রাজি। এই কথা শুনে বন্ধুরা তো আকাশ থেকে পড়ে। তারা বলে, কি বলছিস রাখিল, তুই ওই মেয়ের কথায় ভরসা করে পালিয়ে যাবি? এর আগে যখন তোদের বাড়িতে ঝামেলা হলো তখন তো সামনে নিজেই বললো যে তোর সাথে ওর কোনো সম্পর্ক নেই, তোরা নাকি স্রেফ বন্ধু। এখন কোন সাহসী তুই ওর পেছনে ছুটছিস? এইসব ঝামেলার মধ্যে একদম যাস না। বন্ধুরা ওকে বোঝানোর চেষ্টা করে ঠিকই, কিন্তু আখিল নাছোড়বান্দা, ও উল্টো বন্ধুদের ধরে বসে, ভাইরে আমরা যদি এখন পালিয়ে যাই তোদের কিন্তু আমাদের সাহায্য করতেই হবে। বন্ধুরা হাত তুলে বলে, আরে ধুর, এটা মুখের কথা নাকি রে, এভাবে পালিয়ে যাওয়া কোনো সহজ ব্যাপার না। একবার যদি পালিয়ে যা, সেই গ্রামে আর কোনোদিন মুখ
দেখাতে পারবি না, আমাদের দ্বারা এসবে জড়ানো সম্ভব না, তুই অন্য লোক দেখ। বন্ধুদের মুখে এই কথা শুনে আখিলের মাথায় তখন এক ব্যক্তির কথা মনে পড়ে। সে হলো রাজেশ, যিনি কয়েক বছর আগে নিজেই গ্রাম থেকে পালিয়ে বিয়ে করেছিলেন এবং এখন গ্রামের মানুষের সামনে একদম বুক ফুলিয়ে সংসারও করছেন। আখিল আর ওর বন্ধুরা আর দেরি না করে সোজা রাজেশের বাড়ির সামনে গিয়ে হাজির হয়। রাজেশকে সব ঘটনা খুলে বলে। তারা অনুরোধ করে, ভাই এই বিপদে একমাত্র আপনি আমাদের পথ দেখাতে পারবেন, দয়া করে একটু সাহায্য করেন। কিন্তু রাজেশ এই কথা শোনা মাত্রই যেন ভেতরে ভেতরে দপ করে জ্বলে ওঠে। তিনি বেশ ক্ষোভের গলায় বলেন, তোমরা তো বাইরে থেকে শুধু আমার এই বুক ফুলিয়ে চলাটাই দেখলে, আমি যে পালিয়ে বিয়ে করেছিলাম তার খেসারত হিসেবে আমার স্ত্রী গত 4 বছর ধরে নিজের মায়ের মুখ দেখতে পারেনি, বাপের বাড়ি যেতে পারেনি। শুরুতে পালিয়ে যাওয়ার সময় এসবে খুব রোমাঞ্চ লাগে, বেশ জাজমেন্টাল আনন্দ পাওয়া যায়, কিন্তু আসল কষ্ট টের পাওয়া যায় পরে। তোমরা কি সত্যি এই কাজটা করতে চাও? রাজেশের এই হাজারো প্রশ্নের মুখেও আখিল নিজের সিদ্ধান্তে একদম পাথরের মতো অটল থাকে। ঠিক তখনই দৃশ্যটা কেটে গল্প আবারও সেই ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আধিরার বাড়িতেও লঙ্কাকাণ্ড ঘটেছিল। আধিরার বাবা, যিনি কিনা আখিলদের রাজনৈতিক দলের সভাপতি, একদিন আখিল আর আখিলের বাবাকে ওনার বাড়িতে ডেকে পাঠান। ওনাদের বসিয়ে বাবা খুব শান্ত গলায় বলেন, দেখুন আমি জানি আমার মেয়ে আর আপনার ছেলে স্রেফ বন্ধু, কিন্তু আমার ছেলে অর্জুন তো সেটা বুঝতে চাইছে না, ও শুধু মারপিট করার জন্য রেডি আছে। আধিরার বাবার এই কথা শুনে আখিল আর চুপ থাকতে পারল না। সে সবার সামনে সোজা উঠে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলে দিল, না আঙ্কেল, আমরা স্রেফ বন্ধু নই, আমরা দুজন দুজনকে ভালোবাসি আর আমাদের এই ভালোবাসা একদম সত্য। এই কথা শোনা মাত্র অর্জুন রাগের মাথায় আখিলকে মারতে তেড়ে যায়। আধিরার বাবা অর্জুনকে থামিয়ে দিয়ে বলেন, আরে থাম, শান্ত হ। আধিরা নিজে এসে মুখ খুললেই তো এইসব নাটকের একটা শেষ গতি হবে, তাই না? এই বলে আধিরাকে সবার সামনে ডেকে আনা হয়, কিন্তু আধিরা সবার সামনে দাঁড়িয়ে নিজের পরিবারের চাপে পড়ে মাথা নিচু করে বলে দেয়, না বাবা, আমরা স্রেফ বন্ধুই, অন্য কিছু না। আধিরার এই মুখের ওপর বলা মিথ্যা শুনে আখিলের মনটা ভেঙে চুরমার হয়ে যায় এবং সে অপমানিত বোধ করে ওখান থেকে উঠে চলে আসে। গল্প আবারও বর্তমান দৃশ্যে ফিরে আসে, যেখানে আখিল আর তার বন্ধুরা রাজেশের কাছে এসে দাঁড়িয়ে আছে সাহায্যের আশায়। রাজেশ প্রথমে সোজা মানা করে দিয়ে আখিলকে বলে, তুই এখনো অনেক ছোট রে ভাই, তোর পুরো জীবনটা পড়ে আছে, এই বয়সে আবেগের বসে এত বড় ভুল করিস না। কিন্তু আখিল নিজের সিদ্ধান্তে একদম পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সে রাজেশকে বলে, ভাই আমরা দুজন একসাথে বাঁচতে চাই, আর এই মুহূর্তে বাড়ি থেকে পালিয়ে যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই, দয়া করে আমাদের সাহায্য করুন। এই পুরো এলাকায় আপনার মতো সাহসী আর দিলদার মানুষ আর একটাও নেই। আখিলের মুখে এই প্রশংসা আর ওর চোখে যে জেদটা রয়েছে সেটা দেখে রাজেশ খানিকটা বাধ্য হয়ে একটু চিন্তা করে একটা আইডিয়া দেয়। রাজেশ যখন বলে যে তাদের পালিয়ে বিয়ে করতে হবে, তখন আখিলের সাথে থাকা বন্ধুরা বুদ্ধি দেয়, তাহলে তো সোজা রেজিস্ট্রি অফিসে গিয়ে সই করে বিয়ে করে নিলে ঝামেলা মিটে যাবে, ওটাই সবচেয়ে সেফ। কিন্তু রেজিস্ট্রি ম্যারেজের আসল বাস্তবতা যে কি সেটা রাজেশ তাদেরকে বুঝিয়ে বলে। রাজেশ বেশ গম্ভীর গলায় বলে, রেজিস্ট্রি বিয়ে করা অত সহজ না রে ভাই, তোরা ফর্ম জমা দিলে ওরা তোদের দুজনের ডকুমেন্টস আর ছবি নোটিশ বোর্ডে সবার সামনে ঝুলিয়ে রাখবে, তারপর 1 মাস সময় দেবে যে কারো কোনো আপত্তি বা অবজেকশন আছে কিনা সেটা জানার জন্য। এখন আধিরার ভাই অর্জুন যদি কোনোভাবে ওই নোটিশ বোর্ডে তাদের ছবি দেখে ফেলে, তবে তো আখিলের দফা রফা হয়েই যাবে। আর তোরা যদি ভাবিস অন্য কোনো দূরবর্তী এলাকায় গিয়ে লুকিয়ে রেজিস্ট্রি করবি, সেটাও সম্ভব না, কারণ নিয়ম অনুযায়ী একই তালুকের উপজেলা অধিবাসী না হলে সেই প্রসেস হবে না। তাই রেজিস্ট্রি বিয়ের ভূত মাথা থেকে একদম নামিয়ে ফেল। বন্ধুরা তখন হা করে জিজ্ঞাসা করে, তাহলে উপায়? তখন রাজেশ এক মোক্ষম বুদ্ধি দেয়। সে বলে, তোদের এমন কিছু করতে হবে যাতে গ্রামের সব মানুষ এক নামে মেনে নেয় যে তোদের বিয়েটা হয়ে গেছে। সমাজের লোক যখন তোদের স্বামী স্ত্রী হিসেবে কনফার্ম করে নেবে, তখন আধিরার বাড়ির লোক চাইলেও আর কিছু করতে পারবে না। তাই তোদের একটা মন্দিরে গিয়ে বেশ ধুমধাম করে জাঁকজমকভাবে বিয়ে করতে হবে। আর হ্যাঁ, তালের পাতার তালি বা নকল গয়না হলে চলবে না, একদম খাঁটি সোনার মঙ্গলসূত্র বা তালি কিনতে হবে। সাথে বিয়ের জমকালো শাড়ি, ফুলের মালা থেকে শুরু করে প্রফেশনাল ফটোশুট সবকিছুর ব্যবস্থা করতে হবে। এমনভাবে ছবি তুলতে হবে যেন মনে হয় এটা একটা বিশাল আয়োজন করে হওয়া লিগ্যাল বিয়ে, তবেই না গ্রামবাসীর সামনে পাকা প্রমাণ থাকবে। আর এই পুরো রাজকীয় আয়োজনের জন্য সব মিলিয়ে 50,000 টাকা খরচ হবে। তুই এই টাকাটা রেডি কর, বাকি সব দায়িত্ব আমার। 50,000 টাকার কথা শুনে আখিলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই বয়সে ও এত টাকা কোথায় পাবে? তখনই ওর নজর পড়ে নিজের প্রিয় বাইকটার দিকে, যেটাকে ও ভালোবেসে সুন্দরী বলে ডাকতো। আখিল ঠিক করে ভালোবাসার মানুষকে আপন করতেও নিজের জানের টুকরা এই বাইকটাকেও বিক্রি করে দেবে। ও নিজের বন্ধু দীপকের কাছে গিয়ে আসল ঘটনা খুলে বলে, দোস্ত, আমার বাইকটা যদি কেউ কিনতে চায় তাহলে একটু জানাস তো, আমার এক দূরসম্পর্কের ফুফাতো বোনের বিয়ে, সেখানে টাকার খুব দরকার পড়ে গেছে, তাই বাইকটা বেচতে ইচ্ছে। এভাবেই আখিল দীপকের চোখ ফাঁকি দিয়ে বিয়ের খরচের টাকা জোগাড় করার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। কিন্তু এর মাঝেই এক নতুন হ্যাপা তৈরি হয়। আধিরার ফোনের চার্জ শেষ হয়ে যায় এবং ব্যাটারিও নষ্ট হয়ে যাওয়ার কারণে ওর পুরো ফোনটা সুইচ অফ হয়ে যাওয়ার উপক্রম হয়। এখন
আধিরাকে যদি নতুন একটা ব্যাটারি এনে দেওয়া না হয় তবে ওর সাথে যোগাযোগের সব রাস্তা বন্ধ হয়ে যাবে। এদিকে এলাকায় তখন রাজনৈতিক দলের এক বিশাল কর্মী সভা বা মিটিং চলছে। আখিল পকেটে একটা নতুন ব্যাটারি নিয়ে সুযোগ খুঁজছিল কিভাবে ওটা আধিরার কাছে পৌঁছানো যায়। ও যেই না আধিরার দিকে পা বাড়াতে যাবে ঠিক তখনই সামনে এসে খাড়া হয় আধিরার ভাই অর্জুন। অর্জুন তো কড়া গলায় বলে দেয়, কিরে আখিল, এখানে কি করছিস? চল, তোর সাথে পার্টি বা দলের কিছু জরুরি বিষয়ে কথা আছে। এই বলে অর্জুন আখিলকে টেনে নিয়ে অন্যদিকে চলে যায়। আখিল ফেসে গেছে দেখে এবার মাঠে নামে আখিলের বাকি বন্ধুরা। তারা চরম উপস্থিত বুদ্ধি খাটিয়ে সেখানে এক হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। তারা পার্টির কর্মীদের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, আরে ভাই, সবাই মিলে পতাকাগুলা উড়াও, জোরে জোরে নাড়াও। ব্যাস, পতাকার আড়ালে যখন সবার চোখ ঢাকা পড়ে যায় সেই সুযোগে বন্ধুরা অত্যন্ত নিখুঁতভাবে নতুন ব্যাটারিটা পাস করে আধিরার হাতে পৌঁছে দেয়। দৃশ্যটা কেটে এর পরের অংশেই দেখা যায় 50,000 টাকা জোগাড় করতে গিয়ে যখন আর কোনো উপায় মিলছিল না তার, তখন আখিল নিরুপায় হয়ে সোজা তার মায়ের কাছে গিয়ে দাঁড়ায়। সে মাকে গিয়ে বলে, মা, আমার একটা জরুরি জায়গায় 50,000 টাকা লাগবে। আমি আমার বাইকটা বিক্রি করার কথা বলে দিয়েছি, ওটা বিক্রি হলেই তোমার টাকা আমি পাই পাই করে শোধ করে দেব। ছেলের এমন অবস্থা দেখে মা আর কিছু জিজ্ঞাসা না করে শুধু বলেন, তুই একদম চিন্তা করিস না, যত দ্রুত পারিস মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আয়। আর টাকার কথা বলছিস, আমি তোকে চিলড্রেন ফান্ডে জমানো টাকা তুলে দিচ্ছি। পরদিন মা যখন সমিতির অফিসে সেই টাকা তুলতে যান তখন ম্যানেজার জানান, আপনার আগে আরও একজন টাকার জন্য বলে রেখেছেন, এখন আপনাদের দুজনের যদি একই সাথে টাকা চান তবে তো আমাকে এই ফান্ডের ডাক বা নিলাম তুলতে হবে। যার টাকার বেশি দরকার সে ডাক জিতে নিয়ে যান। ব্যাস, সেখানে টাকা নেওয়ার জন্য এক এক করে ডাক উঠতে শুরু করে। 500, 1000 করে টাকা নিলামের পরিমাণ হুম হুম করে বাড়তে থাকে। ওদিকে আখিল এক কোনায় দাঁড়িয়ে ছটফট করছিল, কারণ ওর হাতে একদম সময় নেই, জলদি একটা ফয়সালা হওয়া দরকার। উত্তেজনার মাথায় আখিল এক ঝটকায় মুখ ফসকে চেঁচিয়ে বলেই ওঠে, 10,000 টাকার লোকসান। আখিলের মুখে এই শুনে সেখানে উপস্থিত সবাই তো তাজ্জব বনে যায়। ফান্ডের নিয়ম অনুযায়ী 10,000 টাকার লস দিয়ে ডাক তুলে নেওয়ার সবাই বলতে থাকে, তোর এত বড় লোকসান করার কি দরকার রে ভাই, তোকে কি যে বলি। শেষমেশ সব কেটে ফুটে আখিলের মায়ের হাতে মাত্র 38,000 টাকা দেওয়া হয়। বাকি টাকার মধ্যে থেকে মা আরও 2,000 টাকা আলাদা করে রেখে দিয়ে বলেন, বাড়িতে যে নতুন বউ আসবে তার জন্য তো একটা ভালো চাদর বা বেডশিট কিনতে হবে নাকি। মাঝখান থেকে 10,000 টাকা লস হয়। আখিল সেই টাকা নিয়ে বন্ধুদের কাছে গিয়ে যখন দেখায়, বন্ধুরা তো মাথায় হাত দিয়ে বসে। তারা বলে, এই সামান্য টাকা দিয়ে তুই এখন কি করবি? বাজারে সোনার ভরি কত জানিস? এই টাকায় কিচ্ছু হবে না রে ভাই। বন্ধুদের সাথে যখন এই নিয়ে তীব্র তাদের আলোচনা চলছে ঠিক তখনই আধিরার ফোন আসে। ওপাশ থেকে আধিরা ভীষণ কান্নাকাটি করে বলে, আখিল, কালকে আমার মামার বাড়ি থেকে আত্মীয় স্বজন আসছে, ওরা আমাকে আহমেদাবাদে নিয়ে যাওয়ার সব প্ল্যান পাকাপোক্ত করে ফেলেছে। এর মধ্যে যদি কিছু করতে না পারো তাহলে সব শেষ। পরদিন আধিরার ভাই অর্জুনের নেতৃত্বে এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিশাল রাজনৈতিক মিছিল ও আন্দোলনের ডাক দেওয়া হয়। আখিল তো ভালো করেই জানতো ও যদি এই আন্দোলনে যোগ না দেয় তবে অর্জুন সরাসরি ওকে সন্দেহ করে বসবে। তাই বাধ্য হয়ে মনমরা মুখ নিয়ে আখিলকে সারাটা দিন সেই মিছিলে দৌড়াদৌড়ি করতে হয়। আন্দোলনের চক্করে পৈশাচিক ব্যস্ততায় দিনটা পার হয়ে যাওয়ায় বিয়ের জন্য প্রয়োজনীয় একটা জিনিসও কেনা সম্ভব হয় না। রাত বাড়তেই আখিল আর ওর বন্ধুরা হন্তদন্ত হয়ে রাজেশের বাড়ি গিয়ে হাজির হয়। আখিল রাজেশকে গিয়ে বলে, ভাই, যে করেই হোক কাল সকালে আধিরাকে আমার নিয়ে আসতেই হবে। কিন্তু যখন রাজেশ জানতে পারে যে কাল সকালে বিয়ে অথচ এখনো কোনো বিয়ের কেনাকাটাই হয়নি, তখন সে চরম ক্ষেপে গিয়ে আচ্ছা করে গালমন্দ শুরু করে। রাজেশ রেগে গিয়ে বলে, তোদের কাছে কি এসব কোনো ছেলে খেলা মনে হচ্ছে? আমার দায়িত্ব ছিল তোদের বিয়েটা করিয়ে দেওয়া, বাকি সব জোগাড় যন্ত্র তো তোদেরই করতে হতো। আর কালকে এই আন্দোলনের রেস ধরে এলাকায় সব দোকানপাট বাজারঘাট পুরোপুরি বন্ধ থাকবে। এই ধর্মঘটের দিন তোরা সোনার গয়না বিয়ের শাড়ি এসব কোত্থেকে কিনবি শুনি? তোরা কি করবি না করবি আমি জানি না, দরকারে অন্যের দোকান ভেঙে হলেও কাল সকালে সব জিনিস রেডি করে আমার সামনে আসবি। পরদিন সকালে রাজেশের কথাই সত্যি হলো। আন্দোলনের কারণে পুরো এলাকায় একটা দোকান খোলা হয়নি, চারদিক একদম শুনশান। কাপড়ের দোকান থেকে শুরু করে সোনার দোকান সব বন্ধ দেখে আখিল আর ওর বন্ধুরা হন্যে হয়ে এদিক ওদিক পাগলের মতো ঘুরতে থাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ তারা একটা জুয়েলারি ও শাড়ির দোকান দেখতে পায়, যেটার মালিক চেনা হয় কোনো মতে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকার সুযোগ মেলে। বিয়ের জন্য সব জিনিসপত্র যখন এক এক করে কেনা হচ্ছে ঠিক তখনই ওপাশ থেকে যেন আরেকটা নতুন বজ্রপাত নেমে এলো। আধিরা ফোন করে জানালো যে ও কোনোভাবেই কাল মন্দিরের ভেতর ঢুকতে পারবে না। কারণটা আর কিছুই নয়, হুট করে ওর পিরিয়ড বা মাসিক শুরু হয়ে গেছে। করার নিয়ম কানুনের কারণে এই অবস্থায় তো মন্দিরে পা রাখা একদম নিষেধ। এই কথা শুনে আখিল তো মাথায় হাত দিয়ে বসলো।
বলিস কি রে আধিরা, সবকিছু এত কষ্টে প্ল্যান করার পর এখন তুই বলছিস মন্দিরে আসবি না। বন্ধুরাও টেনশনে পড়ে যায়। তখন আখিলের এক বন্ধু বেশ পণ্ডিতের মতো এক বুদ্ধি দিয়ে বলে, আরে দূর বেটা, তুই তো কিচ্ছু জানিস না, একটা ওষুধ বা ট্যাবলেট খেলেই তো পিরিয়ড কিছুদিনের জন্য আটকে যায়। বুদ্ধিটা পছন্দ হওয়ায় তারা আর দেরি না করে সোজা ওষুধের দোকান থেকে ট্যাবলেট কিনে নেয়। কিন্তু সমস্যা হলো আধিরার করা পাহারার বাড়িতে ঢুকে এই ওষুধ কে দেবে তার হাতে। সেজন্য তারা একটা স্পোর্টসের দোকান থেকে দুটো টেনিস বল কিনে নেয়। তারপর সেই বল কেটে ভেতরে নিখুঁতভাবে ওষুধটা ঢুকিয়ে আঠা দিয়ে আটকে দেয়। মাঝরাতে আখিল আর ওর বন্ধুরা চোরের মতো গুটি গুটি পায় আধিরার বাড়ির জানালা গিয়ে দাঁড়ায়। কেউ দেখার আগে টেনিস বলটা তাক করে সোজা আধিরার ঘরের জানালা দিয়ে ভেতরে ছুঁড়ে মারে, একদম তাদের ওল্ড স্কুল স্টাইলে। বলটা আধিরার হাতে পৌঁছাতেই তাদের মিশন সাকসেসফুল হয়। বন্ধুরা আখিলকে সান্ত্বনা দিয়ে বলে, ব্যাস এখন ওষুধ খেয়ে নিলেই কালকের দিনটা অন্তত কোনো ঝামেলা ছাড়াই পার হয়ে যাবে। আর এই ওষুধ খাওয়ার পর ভবিষ্যতে কি সাইড ইফেক্ট বা সমস্যা হবে তা পরে দেখা যাবে, এখন বিয়েটা বাঁচানো আসল কথা। কিন্তু শান্তিতে কি আর নাটক শেষ হয়? তখনই সামনে এলো আরেক মস্ত বড় টুইস্ট। তারা যে বিয়ের পিঙ্ক কালারের শাড়িটা কিনেছিল সেটার ব্লাউজ পিসটা তো শাড়ির সাথেই জোড়া লাগানো ছিল। এই আনারি ছেলেদের দল ভেবেছিল শাড়ির ব্লাউজ বোধহয় আগে থেকেই একদম রেডিমেড তৈরি করা থাকে, কিন্তু ওটা যে আলাদা করে মাপ দিয়ে দর্জিকে দিয়ে কাটাতে আর সেলাই করতে হয় সেই জ্ঞান তো তাদের ছিলই না। এদিকে কাল সকালেই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ফাইনাল ডেট, অথচ আজ রাত 11টায় ব্লাউজই তৈরি হয়নি। উপায় না দেখে তারা পাড়ার এক দর্জি এক কারাপার বাড়ির দরজায় গিয়ে সজোরে ধাক্কাধাক্কি শুরু করে। রাত 11টায় দরজা খুলে আপা তো রেগে আগুন। তারা কাচুমাচু মুখে বলে, আপা দোহাই লাগে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আমাদের 1 ঘন্টার মধ্যে এই ব্লাউজটা সেলাই করে দিতে পারবেন? আপা তো সোজা সাফ মানা করে দিলেন, এই মাঝরাতে 1 ঘন্টায় ব্লাউজ সেলাই করা কি মুখের কথা নাকি, পারবো না। তখন তারা আপাকে তেল মারতে শুরু করে, আপা পুরো এলাকায় আপনার মতো ফার্স্ট আর ফেমাস দর্জি আর একটাও নেই, আপনি না করলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। ছেলেদের এত ত্যাগ আর আকুতি মিনতি দেখে আপার মনটা একটু গলল। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে এনে দে, কিন্তু মাপের ব্লাউজটা কই, ওটা ছাড়া সেলাই করবো কিভাবে? আর মাপের ব্লাউজের কথা শুনে আখিল আর তার বন্ধুরা একে অপরের মুখের দিকে চেয়ে তরি হাত। এদের মতো বোকা বোধহয় আর একটাও নেই, কারণ তাড়াহুড়ায় আধিরার কোনো ব্লাউজই তারা সাথে করে আনতে পারেনি। তখন আপা বিরক্ত হয়ে বললেন, মাপ ছাড়া কি হাওয়ার ওপর সেলাই করব? ঠিক তখনই আখিলের নজর পড়ে আপার পাশে দাঁড়িয়ে থাকা ওনারই অল্প বয়সী মেয়ের ওপর। আখিল আমতা আমতা করে বলে উঠল, আপা ওই কোণে দেখতে ঠিক আপনার মেয়ের গায়ের মাপেরই হবে। এই কথা শুনে আপা তো লজ্জায় আর রাগে চোখ গরম করে ছেলেদের ধমক দিয়ে বলেন, আজব তো, যা তোরা সব এখন ঘরের বাইরে গিয়ে দাঁড়া, আমি 1 ঘন্টার মধ্যে ব্লাউজ রেডি করে দিচ্ছি। ব্যাস সেই যাত্রায় ব্লাউজের ঝামেলাটা মিটে গেল। পরদিন ভোর রাত ঠিক 3টার দিকে দৃশ্যটা মোড় নেয়। আধিরাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসার জন্য আগেভাগেই একটা ট্যাক্সি কারের ব্যবস্থা করে রেখেছিল আখিল। এবার আসল অ্যাকশনে নামার জন্য রেডি হতে হবে। আধিরার বাড়ির উঠোনে ওনাদের পোষা একটা গরু বাঁধা ছিল। আখিল চুপি চুপি গিয়ে গরুর দড়িটা খুলে ওটাকে তাড়া দেয়। গরুটা দিক বেদিক জ্ঞান হারিয়ে জোরে ডাকতে ডাকতে চারদিকে দৌড়াতে শুরু করে। গভীর রাতে গরুর এই চিৎকার আর হুটোহুটি শুনে আধিরার বাবা মা আর ভাই অর্জুন ধর্মর করে ঘুম থেকে জেগে ওঠে। আরে ধর ধর, গরু পালাচ্ছে বলে সবাই মিলে লাঠি নিয়ে ওঠানে গরুর পেছনে দৌড়াতে শুরু করে। পুরো পরিবার যখন গরুর পেছনে ব্যস্ত, ঠিক সেই গোলমালের সুযোগে আখিল বিড়ালের মতো পা টিপে টিপে সোজা আধিরার ঘরের ভেতর গিয়ে ঢুকে পড়ে। আধিরা আগে থেকেই ব্যাগ গুছিয়ে একদম রেডি হয়েছিল। আখিল ওর হাত ধরে এক দৌড়ে এসে বাইরে স্টার্ট দিয়ে রাখা ট্যাক্সি কারের ভেতর গিয়ে ওঠে। গাড়ি স্টার্ট হতেই তারা ওখান থেকে হাওয়া হয়ে যায়। এত বড় একটা রিস্কি প্ল্যান একদম নিখুঁতভাবে সাকসেসফুল হওয়ায় দুজনের চোখে মুখে তখন এক স্বর্গীয় আনন্দের জোয়ার ভাসছিল। কিন্তু কপালে সুখ কি আর এত সহজে সয়? সকাল হতেই আধিরার বাড়িতে তখন আবিষ্কার হলো যে আধিরা উধাও। তখন চারিদিকে আগুন জ্বলে উঠল। আধিরার ভাই অর্জুন রাগে অন্ধ হয়ে দলবল নিয়ে সোজা আখিলদের বাড়িতে গিয়ে চড়াও হলো। আখিলের বাবার সামনে দাঁড়িয়ে অর্জুন টেবিল চাপড়ে কড়া গলায় হুমকি দিল, আপনার ছেলেকে সেদিন তো আমরা ভালোই ভালোই বুঝিয়ে ফেরত পাঠিয়েছিলাম তাই না? তবে আজ কোন সাহসেও আমার বোনকে ঘর থেকে তুলে নিয়ে গেল? ভালোই ভালোই বলুন ওরা দুজন এখন কোথায় লুকিয়ে আছে। যদি সত্যটা না বলেন তবে এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এমন ঝামেলায় পড়বেন যেটা সামলাতে পারবেন না। এই বলে সে আখিলের বাবাকে চরম ভয় দেখিয়ে ওখান থেকে চলে যায়। তারপর সেখান থেকে দৃশ্যটা সোজা মন্দিরে চলে যায়, যেখানে রাজেশের কথা মতো বিয়ের গ্র্যান্ড আয়োজন চলছে। মন্দিরে যখন বিয়ের প্রস্তুতি চলছে ঠিক তখনই দূর থেকে গ্রামের এক মুরব্বী লোককে সেই মণ্ডপের দিকে হেঁটে আসতে দেখা যায়। ওনাকে দেখেই তো আখিল আর ওর বন্ধুদের বুক দুরু দুরু করতে শুরু করে, হাত পা ঠান্ডা হয়ে যায়। সর্বনাশ হয়েছে রে, এবার বুঝি সব জানাজানি হয়ে গেল। সবাই যখন ভয়ে কাঁপছে তখনই বোঝা গেল সেই মুরব্বী আসলে আদ্যপান্ত এক বলদ কিসিমের মানুষ। সে মণ্ডপের জাঁকজমক আর প্রফেশনাল ক্যামেরাম্যান দেখে
দেখে মুখ বাঁকিয়ে বলল, কি হে ছোকরারা, তোমরা কি এখানে কোনো শর্ট ফিল্মের শুটিং করছো নাকি? তার নাটকের হিরো বানানোর জন্য আর কোনো ভালো ছেলে খুঁজে পেলে না, শেষমেশ এই কাঙ্গালটাকেই ধরে এনে দিলে। মুরব্বীর এই বোকামি দেখে আখিল আর ওর বন্ধুরা কি সুযোগ হাতছাড়া করবে? তারা সাথে সাথে তাল মিলিয়ে বলল, আরে হ্যাঁ চাচা, একদম ঠিক ধরেছেন, এটা একটা শর্ট ফিল্মের শুটিং হচ্ছে। তা আপনি যখন এসেই পড়েছেন, আমাদের এই সিনটা একটা ছোট্ট রোল করে দেন না প্লিজ। এই বলে তারা জোরাজোরি করে সেই মুরব্বীকে মণ্ডপের মাঝখানে দাঁড়িয়ে দেয় এবং বরের সাথে বেশ কয়েকটা ছবি তুলিয়ে নেয়। বেশ কোনো ঝামেলা ছাড়াই গ্রামবাসীর একটা পাকা আইনি প্রমাণ চাক্ষুষ সাক্ষী পকেটে পুরে ফেলে তারা মনের আনন্দে বিয়েটা সম্পন্ন করে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে এবার তো বাড়ি ফেরার পালা। গাড়ি থামিয়ে রাস্তার ধারের এক হোটেলে সবাই যখন বসে পেট পুরে খাচ্ছিল, ঠিক তখনই আখিলের বাবার ফোন আসে। ফোনটা ধরতেই ওপাশ থেকে বাবার রেগে আর আতঙ্কে চিৎকার করে বলে ওঠেন, কি কুকীর্তি করেছিস রে তুই শুনি? আধিরার ভাই অর্জুন একটু আগে দলবল নিয়ে এসে আমাকে আচ্ছা মতো ধমকি দিয়ে গেল। তোরা যে বাড়ি থেকে পালাবি সেটা অন্তত একবার আমাকে জানিয়ে দিতে পারতি তো। বাবার মুখে এই কথা শুনে আখিল ঘাবড়ে গিয়ে বলে, বাবা আমি তাহলে এখন আধিরাকে নিয়ে সটান বাড়িতে ফিরে আসছি, এসে সামনাসামনি কথা বলবো। এই শুনে বাবা আরো বেশি আতঙ্কিত হয়ে বলেন, খবরদার ভুলেও তোরা আর ফিরে আসিস না, তোরা অন্তত পক্ষে এক সপ্তাহের জন্য বাইরে কোথাও গিয়ে গা ঢাকা দে। এখানকার পরিস্থিতি একটু ঠান্ডা হোক, ঝামেলা মিটলে তারপর আসিস। তা পকেটে কোনো টাকা পয়সা আছে তোদের? বাবার এই কথার মাঝেই পাশ থেকে মা ফিসফিস করে বলে ওঠেন, আরে ওর কাছে 40,000 টাকা আছে, আমি তো লোকসান দিয়ে ফান্ড থেকে তুলে ওর হাতে দিয়েছি। মায়ের এই কথা শুনে বাবা রাগে মায়ের দিকে এক কড়া চাহনি দেন। বাহ, তোমরা মা ছেলে তো দেখি আগে থেকেই পুরো প্ল্যান করেই রেখেছিলে। যাই হোক, বাবার কড়া বারণের কারণে এখনই বাড়ি ফেরা সম্ভব নয় বুঝতে পেরে তারা অগত্যা অন্য এক অচেনা এলাকার দিকে রওনা দেয়। সেখানে গিয়ে একটা সাধারণ লজে দুটো আলাদা রুম ভাড়া করে তারা সাময়িকভাবে থাকা শুরু করে। কিন্তু এর মাঝেই আধিরার হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। ওই যে আগের রাতে পিরিয়ড বন্ধ রাখার জন্য যে হাইডোজের ওষুধটা সে খেয়েছিল, এ যেন তারই পার্শ্ব প্রতিক্রিয়া। আখিল আর বন্ধুরা তাড়াতাড়ি করে দোকান থেকে ব্যথানাশক ট্যাবলেট কিনে এনে আধিরাকে খাওয়ায় এবং নানা রকম সান্ত্বনা দিয়ে মাথা টিপে ওকে একটু শান্ত করার চেষ্টা করে। ঠিক এই সময় বিয়ের আসল মাস্টার মাইন্ড রাজেশের মোবাইলে একটা জরুরি ফোন আসে। ওপাশ থেকে জানা যায় যে আধিরার আপন ঠাকুমা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। এখন ওনাদের পুরো পরিবার শোকে ভেঙে পড়েছে। রাজেশ সাথে সাথে এই খবরটা আখিলকে জানায়। আখিল খুব ভালো করেই জানতো আধিরা ওর ঠাকুমাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসতো। এই কঠিন সময়ে ও যদি ঠাকুমার শেষ মুখটা দেখতে না পারে তবে ও নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। কিন্তু আধিরাকে যদি এখন সরাসরি বলা হয় যে ওর ঠাকুমা মারা গেছেন, তবে ও রাস্তাতেই কান্নাকাটি করে জ্ঞান হারিয়ে ফেলবে। তাই আখিল আধিরাকে আসল সত্যটা না জানিয়েই শুধু বলে, চল আধিরা, একটু দরকারি কাজে তোমার ওদিকে যেতেই হবে। এখন এই বলে আধিরাকে বাইকের পেছনে বসিয়ে গ্রামের দিকে রওনা দেয় সে। কিন্তু মাঝ রাস্তায় যেতে যেতে আধিরার মনে সন্দেহ জাগে। সে বারবার জিজ্ঞাসা করতে থাকে, আখিল আমরা হুট করে এই চেনা রাস্তায় কোথায় যাচ্ছি বলতো? তখন আখিল আর চেপে রাখতে না পেরে মৃদু গলায় বলে, আধিরা তোমার ঠাকুমা আর নেই, ওনাকে শেষ দেখার জন্যই তোমাকে আমি নিয়ে যাচ্ছি। এই কথা শোনা মাত্রই আধিরা বাইকের পেছনে কান্নায় ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আমার ঠাকুমা গত 3 বছর ধরে একদম বিছানায় পঙ্গু হয়ে পড়েছিল রে। ওনার এই চলে যাওয়াটা আমার বুকে যেমন বিশাল একটা কষ্টের পাথর নামিয়ে দিল, তেমনি ওনার এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়াটা হয়তো একদিক থেকে ভালোই হলো। এভাবে কাঁদতে কাঁদতে তারা অবশেষে নিজেদের গ্রামের সীমানায় এসে পৌঁছায়। গ্রামে ঢোকার আগে অত্যন্ত চতুর রাজেশ প্রথমে একা গিয়ে চারপাশের পরিস্থিতি একটু রেকি করে তারপর তাদেরকে জানায়। সে চারদিকটা ভালোভাবে দেখে এসে আখিলকে আশ্বস্ত করে, শোন আখিল, বাড়ির সামনে শুধু পার্টির লোকাল লিডার অর্থাৎ আধিরার বাবা আছেন। আর সবচেয়ে বড় ভালো কথা হলো সেই রাগী সার অর্জুন এই মুহূর্তে আশেপাশে কোথাও নেই। তাই এখন ঝামেলা হওয়ার চান্স খুব কম। তোরা একদম ভয় পাবি না, সোজা বাড়ির ভেতরে চলে যাবি, দাদিকে দেখবি আর চারপাশের পরিস্থিতি বুঝে যত দ্রুত পারিস ওখান থেকে কেটে পড়বি। রাজেশের এই গ্রিন সিগন্যাল পেয়ে আখিল আর আধিরা দুজনেই বুকের ভেতর একরাশ ভয় নিয়ে গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে পা বাড়ায়। সেখানে ঢুকতেই আধিরা ডুকরে কেঁদে ওঠে, সোজা তার ঠাকুমার লাশের সামনে গিয়ে আছড়ে পড়ে। কিন্তু বাড়ির উঠোনে তখন শোকের পরিবেশ ছাপিয়ে অন্য এক ফিসফিসানি আর কানাকানি শুরু হয়ে যায়। সেখানে উপস্থিত পাড়াপড়শি আর গ্রামের মহিলারা আধিরাকে দেখা মাত্রই বাঁকা চোখে তাকিয়ে কুৎসা রটাতে শুরু করে। তারা বলতে থাকে, কি গো আধিরার মা, তোমরা না বললে মেয়ে নাকি পড়াশোনার জন্য বা কোনো জরুরি কাজে অন্য শহরে গেছে? তাহলে এই ছেলেটার সাথেও কোত্থেকে এলো? আমরা তো আগে থেকেই জানতাম এই মেয়ে ঘর ছেড়ে পালিয়েছে। আমাদের মনে যেটুকু সন্দেহ ছিল আজ তো সেটা একদম হাতে নাতে প্রমাণ হয়ে গেল। চারপাশের মানুষের মুখে এমন কলঙ্ক আর অপবাদের কথা শুনে আধিরার মা এক কোনায় দাঁড়িয়ে শুধু নীরবে চোখের জল ফেলতে থাকেন। কিন্তু এই দৃশ্য দেখা মাত্র আধিরার বাবার রক্ত মাথায় উঠে যায়। তিনি রাগে অন্ধ হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে এক ছুটে এসে আখিল আর আধিরা দুজনকে
দুজনকেই ধরে আচ্ছা মতো চর থাপ্পড় আর মারধর করতে শুরু করে দেন। আখিলকে মাটিতে ফেলে যখন তিনি নির্মমভাবে পিটিয়ে যাচ্ছেন, ঠিক তখনই সেখানে উপস্থিত পার্টির লোকাল সভাপতি বা দলীয় প্রধান ছুটে এসে ওনাকে আটকানোর চেষ্টা করে। সভাপতি মশাই আধিরার বাবাকে শান্ত করার জন্য বলতে থাকেন, আরে থামুন, শান্ত হন, এটা শোকের বাড়ি, এখানে এসব মারপিট করবেন না, যা বলার পরে শান্ত মাথায় মিটিয়ে নেওয়া যাবে। কিন্তু আধিরার বাবা তখন এতটাই রাগে কাঁপছিলেন যে ওনাকে থামাতে আসা সেই বড় নেতার গায়ে উনি চড়াও হয়ে বসে পড়েন এবং ওনার গালে সজোরে একটা চর কষিয়ে দেন। কাজটা অবশ্য তিনি ইচ্ছা করে করেননি, রাগের মাথায় ভুলবশত হয়ে গেছে। কিন্তু সেখানে উপস্থিত পার্টির বাকি কর্মীদের তো আর অত শত বোঝার সময় নেই। সভাপতি বা দলের মেন লিডারের গায়ে হাত তোলা মাত্রই তারা ক্ষেপে লাল হয়ে চিৎকার করে ওঠে, কত বড় সাহস তোর, আমাদের সভাপতির গায়ে হাত তুলিস। ব্যাস, মূল ঘটনা এক নিমিষেই অন্যদিকে মোড় নেয়। আখিল আর আধিরার প্রেম বিয়ের চ্যাপ্টার বাদ দিয়ে সেখানে উপস্থিত বিশাল জনতা আর দলের কর্মীরা মিলে আধিরার বাবার ওপর চড়াও হয় এবং ওনাদের নিজেদের মধ্যেই এক রক্তক্ষয়ী তুমুল মারামারি ও দাঙ্গা লেগে যায়। ওদিকে এই চরম হুলস্থুল আর মারপিটের সুযোগ হাতছাড়া না করে রাজেশ দূর থেকে চিৎকার করে ওঠে, আখিল এটাই সুযোগ, এখানে আর এক সেকেন্ড থামা মানে নিশ্চিত মৃত্যু, চল কেটে পড়ি। তারা সবাই মিলে এক দৌড়ে গিয়ে পার্ক করে রাখা ভ্যানের ভেতরে ঢুকে পড়ে। গাড়ি স্টার্ট দিয়ে যেই না টান দেবে ঠিক তখনই দূর থেকে আধিরার সেই রাগী ভাই অর্জুন হাতে লাঠি নিয়ে ওনাদের দিকে পাগলের মতো তাড়া করতে শুরু করে। কিন্তু চালক বেগ বাড়িয়ে দেওয়ায় অর্জুন আর গাড়ি ধরতে পারল না। ভ্যানের ভেতরে বসে সবাই তখন হাঁপাতে হাঁপাতে নিজের বুক চাপড়াচ্ছিল। বন্ধুরা বলতে থাকে, বাপরে বাপ, আর মাত্র কয়েকটা সেকেন্ড যদি দেরি হতো তবে আজ ওই রাগী সারটা আমাদের হাড়গোড় একটাও আস্ত রাখতো না রে। তা এখন আমরা কোন দিকে যাচ্ছি শুনি? আখিল নিজের কপাল ঘেমে যাওয়ায় হাত দিয়ে মুছে বলে, আমার এক পিসির বাড়ি আছে একটু দূরে এক গ্রামে, আপাতত ওখানে যাওয়া ছাড়া আর কোনো সেফ জায়গা নেই। এই বলে তারা সবাই মিলে সোজা পিসির বাড়ির দিকে রওনা হয়। পিসির আবার দুই ছেলে ছিল যাদের বয়স 35 পার হয়ে গেল, এখনও কপালে বিয়ের ফুল ফোটেনি, তারা অবিবাহিত। ওদিকে মাত্র 21 বছর বয়সের ছোকরা আখিল নিজে প্রেম করে আস্ত একটা বউ ঘরে তুলে নিয়ে পিসির সামনে এসে দাঁড়িয়েছে। এই দৃশ্য দেখে পিসি তো ওদের ওপর বেজায় খুশি ও আপ্লুত। পিসি নিজের ছেলেদের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলেন, আমার এই দুই অপদার্থ ছেলেদের তো আর কোনো মুরাদ হলো না, তুই অন্তত নিজের ব্যবস্থা নিজে করে বিয়েটা করে নিয়েছে, সেটাই আমি খুশি। এই বলে পিসি ওদের দুজনকে খুব আদর যত্ন করে ঘরের ভেতরে ডেকে নেন এবং পেট পুরে হরেক রকমের খাবার দাবারের এলাহি ব্যবস্থা করে দেন। ওদিকে সাথে আসা বন্ধুরা যখন দেখে যে আখিল আর আধিরা এখন একটা সেফ জায়গায় চলে এসেছে, তখন তারা একে একে বিদায় নেওয়ার জন্য রেডি হয়। বন্ধুরা বলে, ভাইরে তোদের চক্করে আমরাও অনেকদিন ঘর বাড়ি ছেড়ে পালিয়ে ঘুরছি, এবার আমাদের বাড়ি ফিরতে হবে, তবে তুই কোনো চিন্তা করিস না, যে কোনো বিপদ আপদে শুধু একটা ফোন দিবি, আমরা এক পায়ে খাড়া। এই বলে বন্ধুরা যে যার মতো তাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা পরে গল্পে এক নাটকীয় মোড় আসে। পিসির বাড়িতে যেখানে আখিল আর আধিরা একটু শান্তিতে নিঃশ্বাস নিচ্ছিল, ঠিক তখনই সেই বাড়ির সামনে এসে একটা পুলিশের জিপ গাড়ি ব্রেক কষে দাঁড়ায়। পুলিশ সরাসরি বাড়ির ভেতরে ঢুকে আখিল আর আধিরাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে। এই খবর পাওয়া মাত্রই রাজেশ আর আখিলের বাকি বন্ধুরা হন্তদন্ত হয়ে থানায় ছুটে আসে। তারা পুলিশের ওপর চটে গিয়ে বলে, স্যার ওরা তো প্রাপ্তবয়স্ক এবং নিজেদের ইচ্ছায় বিয়ে করেছে, তবে ওদের কোন অপরাধে আপনারা এভাবে থানায় ধরে নিয়ে এলেন? তখন ডিউটি অফিসার কড়া গলায় জানান যে আধিরার বাড়ির লোক থানায় এসে অফিসিয়াল মিসিং ডায়েরি বা মেয়ে নিখোঁজ হওয়ার চড়া কমপ্লেন রেজিস্টার করেছে, আর সেই কেসের সূত্র ধরেই পুলিশ ওদেরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। বন্ধুদের কপালে যখন দুশ্চিন্তার ভাঁজ, তখন মাস্টার মাইন্ড রাজেশ সবাইকে আশ্বস্ত করে বলে, তোরা একদম ভেঙে পড়িস না, আমার চেনা এক তুখোর উকিল বাবু বা আইনজীবী আছে, ওনাকে আমি অলরেডি খবর পাঠিয়েছি। রাজেশ আর দেরি না করে সেই উকিল বাবুকে নিয়ে সোজা কোর্ট বা আদালতে গিয়ে হাজির হয়, যেখানে আখিল আর আধিরাকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়েছিল। এজলাসে বসা সেই ম্যাজিস্ট্রেট ছিলেন একজন অল্প বয়সী তরুণী নারী। ওনার এজলাসেই এই চাঞ্চল্যকর মামলার সওয়াল জবাব বা আইনি লড়াই শুরু হয়। শুনানির শুরুতে আমাদের হিরো আখিলের পক্ষে উকিল বাবু অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বিচারকের ডায়াসের সামনে এগিয়ে যান। তিনি সেই মন্দিরে তোলা বিয়ের সমস্ত প্রফেশনাল ছবি, মুরব্বীদের সাথে তোলা সেই মোক্ষম সেলফি আর সোনার চেইন কেনার পাকা রসিদ সব আইনি প্রমাণ এক এক করে ম্যাজিস্ট্রেটের টেবিলের ওপর পেশ করেন এবং জোর গলায় দাবি করেন এই দুজন সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক এবং আইনসম্মতভাবেই এবং নিজের ইচ্ছাতেই এই বিয়েটা তারা করেছে এবং সকল ডকুমেন্টস আছে। উকিলবাবুর এই কথার পিঠে সেখানে দাঁড়িয়ে থাকা আধিরাও জাজের দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দেয়। সে স্পষ্ট গলায় বলে, হ্যাঁ ইওর অনার, আমি আমার নিজের পছন্দেই ওর সাথে গিয়েছি এবং আমরা ভালোবেসে বিয়ে করেছি। আধিরার নিজের মুখে এই কথা বলায় আখিলের টিমের সবাই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই আদালতের মাঝখানে যেন এক মোক্ষম বোমা ফাটলো। চলে এলো গল্পের সব থেকে বড় আর মাথা ঘুরিয়ে দেওয়া টুইস্ট। আসলে আধিরার বয়স এখনো 18 পূর্ণই হয়নি। ঠাকুমার মৃত্যুর কারণে আধিরার বাড়ির মূল সদস্যরা কোর্টে আসতে পারেননি ঠিকই, কিন্তু ওনাদের পক্ষের উকিল এসে বিচারকের সামনে আধিরার ক্লাস 10-এর আসল মার্কশিট আর সার্টিফিকেট জমা দেন। সেই সরকারি কাগজ অনুযায়ী আধিরার জন্ম তারিখ ছিল সেপ্টেম্বর মাসে,
সেই হিসেবে ধরলে এই মুহূর্তে আধিরার 18 বয়স পূর্ণ হতে এখনো কয়েকটা দিন বাকি ছিল, অর্থাৎ সে আইনত একজন মাইনর বা নাবালিকা। আধিরার পক্ষের উকিল তখন জাজকে উদ্দেশ্য করে চড়া গলায় বলতে থাকেন, ইয়োর অনার, এই ছেলেটা একটা নাবালিকা মেয়েকে ফুসলিয়ে ঘর থেকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই এই মেয়েকে এখনই ওর পরিবারের হাতে তুলে দেওয়া হোক আর এই অপরাধী ছেলেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। বিপক্ষের উকিলের এই দাবি শুনে কোর্টরুমের সবাই যখন থমকে গেছে, তখন আধিরা হুট করে কেঁদে উঠে জাজকে বলেন, না, এই সার্টিফিকেটটা ভুল, আমার আসল জন্মদিন আগস্ট মাসেই। এই তো সেদিন আগস্ট মাসে যখন ধুমধাম করে আমার 18 বছরের বার্থডে কেকটা কাটা হলো, তখন আমার ভাই অর্জুনও সেখানে উপস্থিত ছিল আর আমাদের দেখছিল। এই সার্টিফিকেটে যে ডেটটা দেওয়া আছে সেটা একদম ফেক। আধিরার মুখে এই কথা শুনে ম্যাজিস্ট্রেট তখন শান্ত গলায় জিজ্ঞাসা করেন, তোমার জন্মদিন যে আগস্ট মাসে, তার সপক্ষে কোনো অফিসিয়াল ডকুমেন্টস বা আইনি প্রমাণ কি এই মুহূর্তে তোমাদের কাছে আছে? এই প্রশ্নের মুখে আখিল বা আধিরা কারোর মুখেই কোনো জবাব থাকে না। ওদিকে কোর্টের বাকি উকিল আর লোকজন একটা নাবালিকা মেয়ের বিয়ের এই সেন্সিটিভ ইস্যু নিয়ে চারদিকে কানাঘুষো আর হট্টগোল আরও বাড়িয়ে দেয়। হুট করে কেসটা এত জটিল মোড় নেওয়ায় সেই তরুণী ম্যাজিস্ট্রেটও বেশ ঘাবড়ে যান এবং কি রায় দেবেন তা বুঝতে না পেরেই বলেন, কোর্ট আগামী 5 মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হলো, 5 মিনিট ব্রেকের পর আবার শুনানি হবে। এই বলে তিনি নিজের চেম্বারে চলে যান। ভেতরে গিয়ে সেই তরুণী বিচারক একদম মাথায় হাত দিয়ে বসেন। বয়স কম হওয়ায় এবং ক্যারিয়ারের শুরুতে এমন একটা স্পর্শকাতর ও পেঁচানো কেস সামনে আসায় তিনি প্রচণ্ড মানসিক চাপে পড়ে যান। নিরুপায় হয়ে তিনি ওনার চেনা এক সিনিয়র বিচারককে ফোন লাগিয়ে প্রায় কাঁদতে কাঁদতে বলেন, স্যার, আমি এই মুহূর্তে একটা চরম হ্যাপার মধ্যে পড়েছি, কেসটা ভীষণ কমপ্লিকেটেড, আপনি দয়া করে আমাকে কোনো একটা পথ দেখান, আমি এখন কি ডিসিশন নেব। ওপাশ থেকে সেই সিনিয়র স্যার ওনাকে আইনি কিছু পরামর্শ বুদ্ধি দিতে থাকেন। ওদিকে বাইরে তখন আখিলের উকিল বাবু নিজের চুল ছিঁড়ছেন আর রাজেশের ওপর চিল্লাচ্ছেন, ব্লাডি রাস্কেল, তোমরা আমাকে একটা নাবালিকা মেয়ের কেস লড়তে এখানে দাঁড় করিয়ে দিলে, মেয়ে যে মাইনর সেটা আগে থেকে বলবে না? জাজ ম্যাডাম তো এখন আমাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবেন। উকিল বাবুর এই হাহাকারের মাঝেই 5 মিনিট পার হয়ে যায় এবং আদালতের এজলাসে আবার হাতুড়ি শব্দ পড়ে। শুনানি শুরু হতেই আখিলের উকিল বাবু কোনো মতে নিজের নার্ভ শক্ত করে দাঁড়িয়ে বলেন, ইয়োর অনার, মেয়েটা যে আগস্ট মাসেই জন্মেছে সেই আসল বার্থ সার্টিফিকেটের খোঁজে আমাদের লোক অলরেডি রওনা দিয়েছে, কিন্তু এই মুহূর্তে সেই অকাট্য প্রমাণ আমাদের হাতে নেই। দয়া করে আমাদের কয়েকটা দিনের সময় দিন, সময় মতো আমরা এই প্রমাণ আপনার টেবিলের উপর হাজির করব। ম্যাজিস্ট্রেট তখন নথিপত্রের দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বলেন, তোমাদের আমি সময় দিতাম, কিন্তু আইনের চোখে ডেট অফ বার্থ হিসেবে এই মার্কশিটটাই এখন পর্যন্ত ভ্যালিড। সেই হিসাবে মেয়েটার 18 বছর পূর্ণ হতে আর মাত্র 5টা দিন বাকি আছে। কিন্তু সব থেকে বড় সমস্যা হলো আগামীকাল থেকে আগামী 6 দিন উৎসবের ছুটির কারণে আদালত পুরোপুরি বন্ধ থাকবে। এখন তোমরা এই ছুটির দিনগুলোতে কি করতে চাইছো? ম্যাজিস্ট্রেটের এই তথ্যে পুরো কোর্টরুমের পিন পতন নীরবতা থেমে যায়, কারণ মাথায় কোনো বুদ্ধি খেলছিল না। পরিস্থিতি বিবেচনা করে ম্যাজিস্ট্রেট তখন আধিরাকে উদ্দেশ্য করে ওনার ফাইনাল রায় শোনান। তিনি বলেন, যেহেতু আর মাত্র 5টা দিন পর তুমি আইনগতভাবে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তাই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই 5 দিন তুমি নিজের ফ্যামিলির সাথেই থাকবে। তারপর তোমার 18 বছর পূর্ণ হয়ে গেলে তুমি নিজের ইচ্ছায় যার সাথে খুশি চলে যেতে পারো, আইন তাতে কোনো বাধা দেবে না। ম্যাজিস্ট্রেটের এই রায় শোনা মাত্রই আধিরা আতঙ্কে শিউরে ওঠে। সে হাউমাউ করে কেঁদে ওঠে, এজলাসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে, না, আমি কোনো অবস্থাতেই এই বাড়িতে ফিরতে যাব না। আপনারা যদি আমাকে জোর করে আমার ফ্যামিলির কাছে পাঠান, তাহলে আমি ওখানে নিজের গলায় দড়ি দিয়ে শেষ করে দেবো নিজেকে, কিন্তু তাও ওই নরকে পা দেব না। আধিরার এই হুমকির কথা শুনে পুরো এজলাস একদম স্তব্ধ হয়ে যায়। একটা মাইনর মেয়ে যদি কোর্টের রায়ের কারণে নিজেকে শেষ করে দেওয়ার কথা বলে, তবে তো লঙ্কা কাণ্ড ঘটে যাবে। ম্যাজিস্ট্রেট ম্যাডামও চরম ভয় পেয়ে যান, মানে নিজের এই ক্যারিয়ারের শুরুর দিকে যে সে এমন একটা ঝামেলায় পড়বে সে কল্পনাও করতে পারেনি কখনো। পরিস্থিতি বেগতিক দেখে তিনি আর ঝুঁকি না নিয়ে আরও একবার হাতুড়ি পিটিয়ে 5 মিনিটের জন্য ব্রেক ঘোষণা করে তড়িঘড়ি করে নিজের চেম্বারে ঢুকে পড়েন। ভেতরে গিয়ে সিনিয়র স্যারদের সাথে ফোনের দীর্ঘ আলোচনা শেষে তিনি যখন এজলাসে ফিরে আসেন, তখন ওনার চোখে মুখে একটা স্থির সিদ্ধান্ত দেখা যায়। ম্যাজিস্ট্রেট আধিরাকে উদ্দেশ্য করে বলেন, ঠিক আছে, তোমাকে তোমার পরিবারের সাথে যেতে হবে না, তবে আইনের নিয়ম অনুযায়ী আগামী 5টা দিন তোমাকে সরকারি চিলড্রেন হোম বা কিশোরী সংশোধনগারে থাকতে হবে। সেখানে তুমি সম্পূর্ণ নিরাপদে থাকবে, আর 5 দিন পর আদালত খোলার দিন এই মামলার চূড়ান্ত ফয়সালা হবে। এই বলে তিনি কেসটা 5 দিনের জন্য স্থগিত করে দেন। দৃশ্য কেটে এর পরের অংশেই দেখা যায় আধিরাকে নিয়ে যাওয়া হয়েছে সেই চিলড্রেন হোমে, আর আখিল ফিরে এসেছে তার নিজের বাড়িতে। তবে ছুটির কারণে দিনগুলো যেন আর খাটতেই চাইছিল না। দুইজনের দুই প্রান্তে বসে একে অপরের জন্য ছটফট করা। ওদিকে আধিরার বাড়ির লোক কিন্তু হাত গুটিয়ে বসেছিল না। এই আপত্তিকর বিষয়টায় একটা আপোষ মীমাংসার জন্য পার্টির মেইন হেডকোয়ার্টারে দুপক্ষকে নিয়ে একটা জরুরি সালিশি বৈঠক ডাকা হয়। সেখানে আধিরার বাবা আর ভাই
আরজনও উপস্থিত ছিল। আধিরার বাবা পার্টির বড় নেতাদের সামনে দাঁড়িয়ে জেদ ধরে বলেন, আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দিতে হবে, ওনাদেরকে বুঝিয়ে বলুন এটাই আমাদের দলের সুনামের জন্য মঙ্গলজনক হবে। ওনার এই কথা শেষ হতে না হতেই রাগে ফুঁসতে থাকা অর্জুন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, আরে দূর হন আপনাদের পার্টি আর সাম্যবাদ নিয়ে, মুখে কত বড় বড় বুলি। এই তথাকথিত সাম্যবাদের চক্করে পড়ে নিচু জাতের ছোট লোকদের যখন থেকে আমাদের সাথে এক টেবিলে বসার সুযোগ দেওয়া হয়েছে তখন থেকে এই দিনটার শুরু হয়েছে। এই নিচু জাতের ছেলেটার এত বড় সাহস যে আমাদের ঘরের মেয়েকে তুলে নিয়ে যায়, এই অপমান আমাদের প্রাপ্যই ছিল, আরো অপমান হওয়া বাকি আছে। অর্জুনের মুখে এমন জাক তুলে চরম অপমানজনক কথা শুনে মিটিংয়ে উপস্থিত অন্য সকল সমাজতন্ত্রী ও দলীয় কর্মীরা রে করে তেরে আসে। তারা অর্জুনকে আচ্ছা মতো ধমক দিয়ে বলে, মুখ সামলে কথা বল অর্জুন, আমাদের দলে কোনো উঁচু বা নিচু জাতের কোনো ভেদাভেদ নেই, এখানে সবাই সমান, তুই যদি বর্ণবিদ্বেষের বিষ ছাড়তে না চাস তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নেতাদের ধমক খেয়ে অর্জুন রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর আধিরার বাবা একটু নরম হয়ে কথা বলতে শুরু করলে পার্টির সিনিয়র নেতারা ওনাকে সাফ জানিয়ে দেন, দেখুন ছেলে আর মেয়ে দুজনেই আমাদের দলের কর্মী, আর ওরা যখন আইন মেনে বিয়েটা করেই ফেলেছে তখন আমাদের দলের সিদ্ধান্তই হলো মূল সিদ্ধান্ত, আদালতের রায় যাই আসুক না কেন আমরা খোদ পার্টি অফিসের ভেতরে ওদের দুজনকে আবার ধুমধাম করে অফিসিয়ালি বিয়ে দেব। নেতাদের এই একতরফা সিদ্ধান্ত শুনে আধিরার বাবা চরম অসন্তুষ্ট হন। তিনি মুখ কালো করে বলেন, এখনো কোর্টের ফাইনাল রেজাল্ট আসেনি, ওটা আসুক তারপর যা করার দেখা যাবে। এই বলে তিনি মিটিং ছেড়ে চলে যান। বাইরে বের হতেই অর্জুন দূর থেকে আখিলের দিকে একদম খুনির চাহনি দিয়ে তাকায় এবং দলবল নিয়ে ওখান থেকে কেটে পড়ে। এর পরপরই অর্জুনের গ্যাং এক বিপজ্জনক নতুন চাল চালার গোপনে একটা মিটিং সারে। তারা খুব ভালো করেই জানতো 5 দিন পর ফাইনাল হিয়ারিং এর দিন আখিল যদি সুস্থ সবল অবস্থায় কোর্টে গিয়ে হাজির হতে পারে তবে আধিরা সরাসরি ওকেই বেছে নেবে এবং কেসটা ওরাই যেতে যাবে। তাই যে করেই হোক ওই দিন আখিলকে কোর্টে পৌঁছানো থেকে আটকাতে হবে। আর এই কাজের জন্য অর্জুন এক মোক্ষম চাল খুঁজে বের করে। ঠিক 5 দিন পর অর্থাৎ সেই ছুটির দিন শেষে যেদিন আদালতে ফাইনাল হিয়ারিং হবে ঠিক সেই দিন সকালে আচমকা একদল পুলিশ এসে আখিলদের বাড়ি ঘেরাও করে ফেলে। পুলিশ সরাসরি আখিলকে ধরে জিপে তুলে নিয়ে গেলে আখিলের বাবা আর পাড়ার মানুষজন বাধা দিয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার স্যার, আমার ছেলে তো কোনো অপরাধ করেনি, তবে ওকে আজ কোর্টের দিনে কেন এভাবে ধরে নিয়ে যাচ্ছেন? তখন পুলিশ অফিসার কড়া গলায় বলেন, আমাদের কাছে পাক্কা খবর আছে। আসলে গল্পের শুরুতে যে সরকারি বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল না, সেই স্পটে নাকি পুলিশ তার বাইকটা খুঁজে পেয়েছিল। সেই বাইকের নাম্বার প্লেট দেখেই পুলিশ তাকে আইডেন্টিফাই করেছে, তাই সরকারি সম্পত্তি নষ্ট করার অপরাধে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। আখিলকে যখন পুলিশ জোর করে জিপের ভেতর ঢোকাচ্ছিল ঠিক তখনই নাটকীয়ভাবে সেখানে এন্ট্রি নেয় আখিলের জানের দোস্ত দীপক। দীপক এক দৌড়ে পুলিশের সামনে এসে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলে, স্যার ওকে ছাড়ুন, সেদিন ওই বাসে আগুন আমি লাগিয়েছিলাম, আর নিজের বাইক নষ্ট হওয়ার ভয়ে আমি আখিলের সুন্দরী বাইকটা নিয়ে সেখানে গিয়েছিলাম। এই পুরো ঘটনার সাথে আখিলের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, ও সম্পূর্ণ নির্দোষ। দীপকের এই স্বীকারোক্তি শুনে পুলিশ বলে, ও আচ্ছা তোরা দুই বন্ধুই তাহলে এই ক্রাইমে জড়িত, চল তোরা দুজনের ভ্যানে ওঠ। এই বলে পুলিশ আখিল আর দীপক দুজনকেই গাড়িতে তোলার চেষ্টা করে, কিন্তু এলাকার সাধারণ মানুষ আর পার্টির কর্মীরা একজোট হয়ে পুলিশের গাড়ি আটকে তুমুল হট্টগোল প্রতিবাদ শুরু করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ শেষমেশ আখিলকে গাড়ি থেকে নামিয়ে দেয় আর শুধু দীপককে লকআপে পুরে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আর জিপটা যখন চলে যেতে শুরু করেছে তখন জানালার গ্রিল দিয়ে দীপক বাইরে দাঁড়িয়ে থাকা আখিলের দিকে তাকায়। দীপকের চোখে তখন কোনো ভয় ছিল না, ছিল শুধু এক অদ্ভুত শান্ত চাহনি। সে আখিলের দিকে তাকিয়ে ওর সেই চিরচেনা হাসিটা হেসে বলে, কিরে দোস্ত, আধিরার ভাই অর্জুনের সাথে আমার খুব ভালো খাতির ছিল বলে তুই সবসময় আমার বন্ধুত্ব নিয়ে মনে মনে সন্দেহ করতিস তাই না? ভেবেছিলি আমি বুঝি তোকে ধোকা দেব, কিন্তু আজ দেখে নে আমার এই বুকের ভেতরের বন্ধুত্ব নিয়ে আমার মনে কোনোদিন কোনো খটকা বা সন্দেহ ছিল না রে ভাই। ওই অর্জুন ফর্জুন আমার কাছে তোর চেয়ে বড় কিছু ছিল না, তুই আমার জন্য সব। আজ থেকে তোর এই সব সন্দেহ একদম মন থেকে ঝেড়ে ফেলে দে, যা তোর নতুন জীবন শুরু করগে, নিজের ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে আয়। পুলিশের গাড়ির গ্রিল ধরে বলতে বলতে দীপকের গলাটা যেন এক জায়গায় এসে একটু বুঝে আসে। ওদিকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা আখিলের বুকটা একদম ফেটে যাচ্ছিল। ও পাথরের মতো নির্বাক হয়ে শুধু দীপকের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এক অদ্ভুত বন্ধুত্বের ইমোশন আর তীব্র অপরাধবোধ যেন ওকে এক লহমায় পুরো গ্রাস করে নেয়। দৃশ্যটা কেটে চলে যায় সেই আদালতে যেখানে ফাইনাল হিয়ারিংয়ের জন্য আধিরাকে কাঠগড়ায় এনে দাঁড় করানো হয়েছে। কিন্তু আদালতের বাইরে তখন আরেক গোপন খেলা চলছে। আধিরার বাবা আর ওনাদের পক্ষের উকিল আধিরাকে এক কোনায় ডেকে নিয়ে গিয়ে ফুসলানোর চেষ্টা করছিলেন। ওনার বাবা খুব নরম মায়াবী গলায় আধিরাকে বলেন, দেখ মা আধিরা, তুই এখনও অনেক ছোট, এই আবেগের বয়সে তুই যে জীবনটা বেছে নিতে চাইছিস সেটা কোনো সহজ রাস্তা না রে মা। তোকে জীবনে এখনও অনেক কিছু দেখতে হবে, অনেক চড়াই উতরাই পার করতে হবে, তোর পড়াশোনা এখনও অনেক বাকি আছে। আমি তোকে কথা দিচ্ছি, তুই এখন আমার সাথে বাড়ি চল, তোর পড়াশোনা শেষ হোক, তারপর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের দুজনের ধুমধাম করে বিয়ে দেব। আমার কথায় ভরসা রাখ। বাবার মুখে এই আবেগ ভরা কথা শুনে আধিরা খানিকটা চুপচাপ থেকে একটু চিন্তা করে, তারপর খুব শান্ত গলায় বলে, বাবা তুমি যা বলছো আমি সব মানতে রাজি, আমি তোমার সাথেই বাড়ি ফিরে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যে এই কথাগুলো বললে এগুলো একটা স্ট্যাম্প পেপারে অফিসিয়াল লিগাল এগ্রিমেন্ট বা চুক্তিপত্র হিসেবে আমাকে লিখে নিজের হাতে সাইন করে দিতে
পারবে তো? মেয়ের মুখে এমন এক পিলে চমকানো আইনি শর্ত শুনে তার বাবা এক সেকেন্ডের জন্য একদম থমকে যান। ওনার কপালে চিন্তার ভাঁজ পড়ে, কিন্তু এই মুহূর্তে মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়াটাই ওনার মেইন টার্গেট। তাই তিনি নিরুপায় হয়ে মনে মনে অন্য কুৎসিক ছক এঁকে ওপর থেকে হেসে মাথা নেড়ে রাজি হয়ে যান। আদালতের ভেতরে আবার হাতুড়ির শব্দ পরে বিচার কার্য শুরু হয়। এজলাসে বসা সেই তরুণী ম্যাজিস্ট্রেট আধিরাকে নিজের সামনে রেখে সরাসরি প্রশ্ন করেন, আধিরা, আজ তোমার 18 বছর পূর্ণ হয়েছে। আইনের চোখে তুমি এখন সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক একজন স্বাধীন নারী। এবার তুমি নিজের মুখে আমাদের বলো, তুমি কার সাথে যেতে চাও? তোমার চূড়ান্ত সিদ্ধান্ত কি? ম্যাজিস্ট্রেটের এই প্রশ্নের জবাবে আধিরা সবার সামনে খুবই শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলে, ইয়োর অনার, আমার বাবা একটু আগে আমাকে একটা অফিসিয়াল এগ্রিমেন্ট বা চুক্তিপত্রে সাইন করে দিতে রাজি হয়েছেন। তিনি লিখেছেন যে আমার পড়াশোনা শেষ হওয়া মাত্রই তিনি নিজে দাঁড়িয়ে থেকে আমার সেই ভালোবাসার মানুষের সাথে আমাকে বিয়ে দেবেন। তাই আমি আপাতত আমার বাবার সাথে বাড়ি ফিরে যেতে চাই। আধিরার মুখ থেকে এই কথাটি বের হওয়া মাত্রই পুরো কোর্টরুমের দৃশ্য এক নিমিষে পাল্টে যায়। কাঠগড়ার পেছনে দাঁড়িয়ে থাকা আখিলের বন্ধুরা নিজেদের মাথায় হাত দিয়ে বলতে থাকে, কি বলেছিলাম রে আখিল, এই মেয়েটার উপর ভরসা করে তুই নিজের সবকিছু বাজি ধরলি। এর আগেও যখন তোদের বাড়িতে ঝামেলা হয়েছে তখন ও তোকে স্রেফ বন্ধু বলে অপমান করে চলে গিয়েছিল, আর আজও দেখ ঠিক মাঝ রাস্তায় এসে ও আবার নিজের চেনা রূপ দেখালো। গিরগিটির মতো রং বদলে তোকে ধোকা দিয়ে নিজের বাপের হাত ধরে চলে যেতে চাইছে। বন্ধুদের এই উপহাস আর চারপাশের মানুষের বাঁকা চাহনি সত্ত্বেও আখিল একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ ও জানতো আধিরা এত সহজে হার মেনে নেওয়ার মতো মেয়ে না। আসলে এই নাটকের পেছনে লুকিয়েছিল এক গভীর ফ্ল্যাশব্যাক। ওনামের সেই 5 দিনের ছুটির মাঝে আধিরা যখন চিলড্রেন হোমে বন্দী ছিল, তখন একদিন গভীর রাতে ওখানকার বাথরুমের জানালা দিয়ে লুকিয়ে বাড়ির ভেতরের এক চরম সত্য সে জেনে ফেলেছিল। সেই রাতে আধিরার বাবা ওনার ছেলে অর্জুনকে ঘরের ভেতরে কড়া গলায় বোঝাচ্ছিলেন, আরে অর্জুন, তুই একটু শান্ত হত রে বাবা, তুইও নিচু জাতের ছোট লোক আখিলটাকে মারার জন্য এত কেন ছটফট করছিস? ওই নিচু জাতের নোংরা রক্ত কি কোনোদিন আমাদের রাজকীয় বংশের সমকক্ষ হতে পারে? আমাদের সমাজতন্ত্র আর সাম্যবাদ তো শুধু ভোটের রাজনীতির জন্যই বাইরে দেখানো ভেক। ঘরের ভেতরে তো আমরা আমাদের জাতের অহংকার নিয়েই বাঁচি। আমি কি এতই বোকা যে নিজের আদরের মেয়েকে ওই নিচু জাতের ছেলের হাতে তুলে দেব এত সহজে? কোর্টের চক্করটা একবার শেষ হতে দে, মেয়েকে একবার ফুসলিয়ে ঘরে ফিরিয়ে আনতে পারলে ওই ছোট লোকটার একদম দফা করবো যে এই গ্রামে মুখ দেখানোর যোগ্য সে থাকবে না। তুই শুধু এখন একটু চুপ করে আমার চালটা দেখ। বাবার নিজের মুখে এই চরম বর্ণবাদী বর্ণবিদ্বেষী নোংরা সত্যটা আধিরা নিজের কানে সেদিন আড়াল থেকে শুনে ফেলেছিল। এটা কিন্তু তার ওই চিলড্রেন হাউসে যাওয়ার আগের মুহূর্ত, যেখানে সেই সবকিছু শুনেছিল, আর সেদিনই ও ওনার আসল চরিত্রটা খুব ভালো করে চিনে ফেলেছিল। গল্প আবারও বর্তমান কোর্টরুমে ফিরে আসে। আধিরা তার বাবার দিকে ঘুরে দাঁড়ায়। তার চোখ দুটো তখন রাগে আর ঘৃণায় জলজল করছিল। সে তার বাবার চোখের দিকে সরাসরি তাকিয়ে পুরো কোর্টরুম কাঁপিয়ে চিৎকার করে বলে, কি হলো বাবা, চমকে গেলে? তুমি ভেবেছিল তোমার ওই সাজানো মিথ্যা এগ্রিমেন্টের ফাঁদে পা দিয়ে আমি তোমার ওই নরককুণ্ডে ফিরে যাব? তুমি একটু আগে যে সাম্যবাদের নাটকটা করলে না বাবা, ওটা তোমার ভেতরের আসল রূপ নয়। তুমি আর তোমার ওই ছেলে অর্জুন যে মাথার ভেতরে উঁচু জাত আর নিচু জাতের নোংরা বিষ নিয়ে ঘুরে বেড়াও, সেটা আমি নিজের কানে শুনেছি। তোমাদের এই জাতের অহংকার রক্তে থাকে না বাবা, ওটা শুধু তোমাদের নিচু মন মানসিকতার নোংরা মানুষের মধ্যে থাকে। আমি আমার সিদ্ধান্ত বদলেছি। আমি 1 সেকেন্ডের জন্য এদের সাথে যাব না ইয়োর অনার। আমি আখিলকেই ভালোবাসি আর আমি ওকেই আমার স্বামী হিসেবে বেছে নিয়েছি। ওর সাথে নিজের বাকি জীবনটা কাটাতে চাই। এটাই আমার শেষ আর চূড়ান্ত ফয়সালা। আধিরার এই রণচণ্ডী রূপ আর প্রকাশ্যে আদালতের মাঝে নিজেদের ভেতরের আসল মুখে সেভাবে খুলে এনে দেওয়ায় তার বাবা আর ওনাদের উকিল লজ্জায় অপমানে একদম কুকরে মাটির সাথে মিশে যান। ওনাদের মুখ দিয়ে আর একটা শব্দ বের হয় না। ম্যাজিস্ট্রেট ম্যাডাম তখন পুরো কোর্টরুমের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করেন, মেয়েটা সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক এবং সে নিজের মুখে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আর কারো কোনো আইনি অবজেকশন বা দ্বিমত আছে? পুরো আদালত তখন এক নিস্তব্ধ, কারো পক্ষ থেকে কোনো জবাব আসে না। পরিস্থিতি দেখে ম্যাজিস্ট্রেট ম্যাডাম ওনার ফাইনাল রায় ঘোষণা করে দেন। যেহেতু ছেলে এবং মেয়ে দুজনে আইনত প্রাপ্তবয়স্ক এবং তারা নিজেদের সম্পূর্ণ স্বাধীন ইচ্ছায় একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে, তাই আইনের চোখে এই বিয়ে সম্পূর্ণ বৈধ এবং সিদ্ধ। এই আদালত ওনাদের দুজনকে আইনসম্মত স্বামী স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে এই কেসের এখানেই সমাপ্তি ঘোষণা করেছে। হাতুড়ির শেষ শব্দটার সাথে সাথে আখিল আর আধিরার চোখের কোণ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ে। দৃশ্যটা সোজা চলে যায় সেই রাতে আখিলদের নিজেদের ছোট্ট চেনা বাড়িটার একটা ঘরে। আজ তাদের বাসর রাত। ঘরটা খুব বেশি জাঁকজমকপূর্ণ না হলেও এক অদ্ভুত মায়ায় জড়ানো। আখিলের মা সেই সমিতির ফান্ডের ডাক বা নিলাম জিতে টাকা তুলে আনার পর লোকসান হওয়া সত্ত্বেও নতুন বউয়ের জন্য নিজের জমানো টাকা দিয়ে একটা সুন্দর নতুন সুতির বেডশিট চাদর কিনে রেখেছিল। আজ পরম মমতায় তিনি নিজ হাতে সেই চাদরটা ওনাদের খাটের উপর বিছিয়ে দিয়েছেন। আখিল আর আধিরা দুজনে যখন সেই খাটের উপর পাশাপাশি একা বসে, তখন বাইরের চারপাশের সমস্ত ঝড়ঝাপটা, এতদিনের মারপিট, পুলিশের ঝামেলা আর
জাতপাতের নোংরা লড়াই সবকিছু যেন এক নিমেষে কর্পূরের মতো উবে যায়। আধিরা আখিলের চোখের দিকে তাকিয়ে মৃদু হাসে। আখিলও আধিরার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। এতদিনের সমস্ত কষ্ট আর অপমানের পর আজ এই শান্তিতে ভরা রাতে আখিল আধিরার দিকে তাকিয়ে বেশ দায়িত্বশীল আর ম্যাচিউর মানুষের মতো একটা মিষ্টি হাসি দেয় ও আধিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, শোনো আধিরা, আজ আমাদের বাসরাত হতে পারে, কিন্তু এসব নিয়ে আমাদের তাড়াহুড়ার করার কিছু নেই। তুমি চাইলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারো। আমার জন্য এই বিয়ের চক্করে পড়ে তোমার লেখাপড়ার ক্যারিয়ারের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। মন দিয়ে পড়াশোনা করবে আর নিজের পায়ে দাঁড়াবে। যখন নিজের রেজাল্ট ভালো করে আরো অনেক বড় হবে তখন বাকি সব দেখা যাবে। আখিল নিজের সব আবেগ চেপে রেখে যেভাবে আধিরাকে আগলে রাখার আর ওর পড়াশোনা এগিয়ে নেওয়ার কথা বলছিল তা সত্যি অসাধারণ। ঠিক তখনই দৃশ্যটা চলে যায় ঘরের বাইরে বারান্দার দিকে। সেখানে মেঝেতে শুয়েছিল আখিলের ছোট ভাই। সে ঘরের ভেতরের এই রোমান্টিক আর সিরিয়াস কথাবার্তার একদম পাত্তা না দিয়ে নিজের মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আপন মনে ফিস করে কার সাথে যেন কথা বলছিল। মূলত মোবাইলের ওপাশে ওটা তার গার্লফ্রেন্ড ছিল। সে বেশ ভাব নিয়ে ড্যাশিং স্টাইলে নিচু গলায় বলতে থাকে, আরে জানো, আমি নিজের চোখে সবটা দেখে নিয়েছি, এখানে কিভাবে কি হয় তার পুরো লাইফ ডেমো আর প্ল্যান এখন আমার মাথায় একদম সেট। তুমি একদম কোনো টেনশন করো না সোনা। তোমার যেই না 18 বছর পূর্ণ হবে তার ঠিক পরের দিনই আমি তোমাকে বাড়িতে এনে ওড়না পেঁচিয়ে সোজা উড়িয়ে নিয়ে চলে যাব মেঘের রাজ্যে। তারপর দুজনে মিলে দূর কোনো মন্দিরে গিয়ে একদম গ্র্যান্ড স্টাইলে জমকালো বিয়ে করব। ক্যামেরার ফটোশুট, সোনার চেন সব রেডি থাকবে। আমার ভাইকে আমি দেখেছি তো, আমাদের এই রাজকীয় বিয়ে রুখতে পারে এমন সাধ্য দুনিয়ার কারণ নেই। আর এভাবেই শেষ হয় আজকের এই মজার এবং চমৎকার সিনেমা জার্নি অফ লাভ 18+। এবার বুঝেছেন তো যে সিনেমার নামে 18+ শব্দটা কেন এসেছে? হ্যাঁ, এই জন্যই। তো কেমন লাগলো আজকের গল্পটা সেটা কমেন্ট করে জানাতে পারেন। মনে হয় তো ভালোই লেগেছে। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। তো কেমন লাগলো একদম লাস্ট পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে একদম মন থেকে ধন্যবাদ। পাশাপাশি এই যে স্ক্রিনে একটা ভিডিও ভেসে উঠেছে এটাও ক্লিক করে দেখা শুরু করতে পারেন। চমৎকার একটা ভিডিও। ধন্যবাদ।